হ্রাস করা হলো স্যার। আহ, ধন্যবাদ। আহ, আহ, আমি কথা শুনছিলাম, আনু স্যার আসলে বাংলাদেশের বাজেট নিয়ে কথা বলেন। জাহাঙ্গীরনগর বাজেট তো স্যারের কাছে একদম সামান্যই কিছু। মেহেদী বলেছেন, আমার আরো একজন সিনিয়র সদস্য আছেন এখানে, ব্যারিস্টার শিহাবুদ্দিন এবং রনি। আসলে আমরা যে মুহূর্তে কথা বলছি, আমাদের বাংলাদেশের 50 বছর, জাহাঙ্গীরনগরের 50 বছর। এই শুভক্ষণে আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, আমার ভালোবাসা জানাতে চাই আমার প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে। ঠিক যে মুহূর্তে কথা বলছি, আমরা দেশে বিদেশে অসংখ্য মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি তাদের সকলের, যারা মারা গেছেন আত্মার মাগফিরাত কামনা করি, যারা আক্রান্ত হয়েছেন দ্রুত সুস্থতা কামনা করি, এবং যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাক্তন আমরা যে যেখানে আছি সবাই যেন তাদের পাশে দাঁড়ায়, এই আশাবাদী আমি ব্যক্ত করছি। আজকে ঠিক যে মুহূর্তে কথা বলছি, আমাদের টাইটেলটা যদি আমরা দেখি যে করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের বাজেট, প্রেক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট হয়ে থাকে, কিন্তু প্রেক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন বলেছেন আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়নটা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু আলাদা। আমরা একদম সরকারের যে পার্লামেন্টারি সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাজেটটা সংসদের মতো করে সিনেট অধিবেশনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে, এবং সিনেট সদস্যবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্বাচিত থাকে তারা এই এই বিষয়গুলোর উপরে আলোকপাত করেন, এবং আলোকপাত করার পরে তারা কিছু তাদের সুনির্দিষ্ট মতামত দেন, এবং বিশ্ববিদ্যালয়ের সেই মতামতের ভিত্তিতে হয়তো কিছুটা রিএলোকেট করে। আমরা হয়তো লাস্ট দুটো বাজেটই আমরা দেখতে পাচ্ছি, দুটো বিশ্ববিদ্যালয়ের বাজেটই দেখতে পাচ্ছি যে করোনাকালীন কারণে আমরা হয়তো সিনেট সদস্যরা সেই আলোচনা থেকে বঞ্চিত হয়েছে, আলোচনা করতে পারেনি। এট দ্য সেম টাইম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যদের যে গুরুত্বপূর্ণ মতামত গুলো থেকে বঞ্চিত হয়েছে। আর এই বঞ্চিত হওয়ার কারণটা আমরা কিছুটা পরিলক্ষিত দেখছি বিভিন্ন এলোকেশনগত দিক থেকে। আমরা যখন একটু আগে মেহেদী আলোচনা করছিল বা প্রান্ত যখন বলছিল যে হুট করে একটা খাত থেকে 1 কোটি টাকা কমে যায় কিভাবে, তার জাস্টিফিকেশনটা কি? আজকে যদি আমরা সিনেট অধিবেশনে আলোচনা করতে পারতাম, দেখার সাথে সাথে আমরা সবাই একযোগে হয়তোবা এই বিষয়টাতে কথা বলতে পারতাম, কিন্তু আজকে আমরা সেই কথাটা হয়তো বলতে পারিনি। এই জায়গাতে থাকলে আমরা বিষয়টাকে আমরা ধরতে পারতাম যে আজকে আমাদের এই আলোচনায় যদি আমাদের ট্রেজারার মহোদয় থাকতেন, কন্ট্রোলার মহোদয় থাকতেন, অথবা শিক্ষার যে স্বাস্থ্যর যে সিএমও আছে, চিফ মেডিকেল অফিসার আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের, উনিও যদি আজকে এই আলোচনার সবাই থাকতেন, যে উনারা কি কোনো ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছে যে বাজেটটা কমিয়ে ফেলা দরকার অথবা বাজেটটা এরকম করা দরকার, তাহলে হয়তো বা আমরা একটা সুন্দর উত্তর পেতাম যদি 3টা পার্টি 3জনকে আমরা পেতাম, ট্রেজারার মহোদয় এবং চিফ কন্ট্রোলার অফিস কন্ট্রোলার এবং সিএমও যিনি আমাদের সেন্টার হসপিটালের দায়িত্বে আছেন। ফলে এটা একটা অন্ধকারই থেকে গেল। অন্ধকারে থাকার কারণে আমরাও একজন সিনিয়র সদস্য হিসেবে আমি অবাক হয়েছি যে একটা বাজেট বাড়ে, সাধারণত বাড়ে কারণ ছাত্র পরিধি বাড়ে, শিক্ষক কর্মকর্তা পরিধির জায়গাটুকু বাড়ে, তার উপরে যেটা আমাদের সামনে এখন এই মুহূর্তে আছে, করোনাকালীন একটা অবস্থা আছে, আমাদের এই মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ধারণ করতে পারে। ফলে এই অবস্থায় আসলে কমে কিভাবে, এটা অত্যন্ত একটা বড় প্রশ্ন। নিশ্চিত তারা থাকলে আমরা উত্তরটা পেয়ে যেতাম। আর শিক্ষার্থী শিক্ষক যারাই বাজেট বা উপরে কথা বলেছেন, আমি মনে করি তারা রাইটলি কথাগুলো বলেছেন যে স্বাস্থ্য সেবা যেখানে বর্ধিত হচ্ছে, স্বাস্থ্য সেবা যেখানে আধুনিকায়ন হচ্ছেন, সেখানে আমরা হুট করে 1-2 টাকা নয়, 1 কোটি টাকা। আমি যদি আপনাদেরকে একটা তথ্য দিই তাহলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। যে তথ্যটা হলো এরকম, আমার কাছে যে স্বাস্থ্য সেবার যে তথ্যটা আছে গত অর্থ বছরেরটা আছে, এবছরটা আমি সংগ্রহ করতে পারিনি, তবে এইটুকু যেটা পেয়েছি যে 1 কোটি টাকা কমেছে। যে আমরা গত অর্থ বছরে দেখেছি 3,71,00,000 টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল। এর মধ্যে মাত্র 31 লক্ষ টাকা, মাত্র বলছি 31 লক্ষ টাকা ব্যবহৃত হয়েছে ঔষধপত্র, ড্রেসিং যন্ত্রপাতি ক্রয়, ডাক্তারি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ মেরামত, অথবা ছাত্রছাত্রীরা যখন কোনো ক্লিনিং বা ফমিকেশন, হাসপাতালাইজেশন ইত্যাদি। অর্থাৎ 3,71,00,000 টাকার মধ্যে মাত্র 31 লক্ষ টাকা ব্যয় হয়েছে এ সমস্ত খাতে,
আর বাকি সমস্ত টাকাটাই কিন্তু কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা, তারপরে আমরা যদি বলি উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, ধুলাই ভাতা, টিফিন ভাতা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখানে যদি 1 কোটি টাকা কমে যায়, নিশ্চিত করে আমি বলতে পারি যে ওই সমস্ত জায়গাতে টাকা কমবে না। যিনি বেতন পেতেন উনি নিশ্চয়ই ইনক্রিমেন্টে আরো টাকা পাবেন, যিনি যে সুবিধাগুলো পেতেন সে টাকাটা আরো পাবেন। তাহলে কোথায় কমবে? কমবে নিশ্চিত করে ওষুধ কেনা। যেটি মেহেদী জামিল আগে বলেছিল, আমরা ছাত্র অবস্থা মনে করতাম যে এটা একটা নাপা সেন্টার, শুধু নাপা এবং হিস্টাসিন ছাড়া এখানে পাওয়া যায় না। তাহলে 1 কোটি টাকা, আমি জানি না ফিক্সড খরচ তো আমাদের আছে, আনুসার ভালো বলতে পারবেন, ফিক্সড খরচ কিন্তু কমানোর কোনো সুযোগ নেই। আমি যদি 70,000 টাকা বেতন পেয়ে থাকি একজন ডক্টর হিসাবে, নিশ্চয়ই আমাকে বলবেন না আপনি 65,000 টাকা নেন, আমার বরং আরো টাকাটা 1-2 হাজার টাকা 5,000 টাকা ইনক্রিমেন্ট হিসেবে বাড়বে। তাহলে 1 কোটি টাকা কোথায় সমন্বয়টা করবে? আই এম ভেরি ওরিড অ্যাবাউট দিস। আনুসার চমৎকার কিছু পয়েন্ট আউট করেছেন, আমি আসলে এই কথাগুলো বলার জন্যই প্রস্তুত ছিলাম। স্যার কিছুটা বলেছে, তারপর আমি একটু বিস্তারিত ভাবে বলতে চাই। আপনারা জানেন আজকে যারা শুনছেন অথবা এই আলোচনায় আছেন, যেহেতু দীর্ঘদিন যাবৎ হল বন্ধ আছে, হলে কিন্তু গ্যাস বিদ্যুতের পুরো ব্যবহার হচ্ছে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হলো দীর্ঘদিন যাবৎ পরিবহন ব্যবস্থা, আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ে আর্থিক খাতের যে ব্যবস্থাটা সবচেয়ে বেশি টাকা খরচ হয়, পরিবহন খাতের যে জ্বালানি বাবদ, তারপর ওভারটাইম বাবদ, গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গত 1-1.5 বছর বা এই সময়টার মাঝে কিন্তু কোনো ধরনের পরিবহন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ছাত্রছাত্রীদের যে ট্রিপ গুলো আছে একদম বন্ধ ছিল। সীমিত পরিসরে কিছু ট্রিপ চলেছে, সেটা হলো শিক্ষকদের বা কর্মকর্তা কর্মচারীদের আনা নেওয়ার জন্য। ফলে এই যে জায়গা থেকে তার জ্বালানি রক্ষণাবেক্ষণ পাশাপাশি তাদের যে ওভারটাইম ইত্যাদি মিলে বিরাট একটা অংশ টাকা এই সময়টার মধ্যে বেঁচে যাওয়ার কথা। আমার প্রশ্ন হলো, স্যারের সাথে এক কথা শুনে আমি বলতে চাই, এই যে হলের গ্যাস বিদ্যুৎ ডিপার্টমেন্ট গুলো বন্ধ ছিল, বিদ্যুৎ বা তাদের এসি টেসি বা ল্যাপটপ ব্যবহার করার কারণে যে টাকাগুলো বেঁচে গেছে, পরিবহন ব্যবস্থা থেকে যে টাকাগুলো বেঁচে গেছে, এই টাকাগুলো আসলে কোন সেক্টরে কিভাবে রিএলোকেট করা হয়েছে? আজকে যদি সিনেট অধিবেশনটা হতো তাহলে আমরা হয়তো আলোচনা করতে পারতাম, অথবা সেই জায়গাগুলোতে আমরা কন্ট্রিবিউট করতে পারতাম, অথবা আমরা আজকের এই জায়গায় যদি ট্রেজারার মহোদয় থাকতেন, আমরা ওনাকে বলতে পারতাম একটু কি প্লিজ দয়া করে বলবেন যে এই টাকাগুলোর কোথায় আপনারা ব্যয় করেছেন বা কোন জায়গাগুলোকে প্রাধান্য দিয়েছেন, কোনটাকে সবচেয়ে প্রায়োরিটি বেস মনে করেছেন। আমরা এটা পাইনি। আরেকটা বিষয় হলো, যেটা সবচেয়ে আলোচ্য বিষয় হলো যে শিক্ষার্থী বান্ধবের যে কথাগুলো এখানে আসছে, গত 1.5 বছর বা তার চাইতে কিছু কম বেশি সময়ে কিন্তু কোনো শিক্ষার্থী হলে থাকেনি। ফলে এই যে হলে না থাকার কারণে শিক্ষার্থীদের যে একটা আর্থিক ব্যবস্থাপনা আছে, হলের যে একটা চার্জ আছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে এই ছাত্রছাত্রীদের কাছ থেকে এই আর্থিক যে টাকাটা নেয়া, এটাকে বন্ধ করতে হবে। যদিও এই প্রশাসনের সময় আমরা একটা নোটিশ দেখতে পেরেছি, আমি এই সভা থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এই করোনাকালীন অনলাইনে যে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার সম্ভবত, আমাকে যদি একটু রনি আছো বা প্রান্ত আছো, আমাকে একটু কারেকশন করো, যে সম্ভবত টাকাটা মওকুফ করেছে, অর্থাৎ পরীক্ষার ফি বাবদ যে টাকাটা আছে সেটা মওকুফ করেছে। ফলে এই জায়গা থেকে আমরা একটা ধন্যবাদ জানাতে পারি। এট দ্য সেম টাইম আমরা বলতে পারি যে ছাত্রছাত্রীরা হলে থাকেনি, তাদের কাছ থেকে যে হলের চার্জ বাবদ টাকাটা নেওয়া হয়, এটাকে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো জায়গা থেকে রিপেয়ার করে আমরা এটা ছাত্রছাত্রীদের কাছ থেকে না নেয়ার একটা বিষয় করতে পারি কিনা। আরেকটা হলো, যেটা আমি দীর্ঘদিন যাবৎ কথাগুলো বলে আসছি স্বাস্থ্য ব্যবস্থায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা যদি করতে পারে, আমরা কেন করতে পারিনি? যে সময় ছাত্রটা ভর্তি হচ্ছে ঠিক ওই সময়ে তার পুরো 5 বছর ধরে আমরা একটা স্বাস্থ্য বীমা করতে পারি নাই কেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ব্যবস্থাটা করেছে। আমি বিভিন্ন সময় লিখেছিলামও যে আমরা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বীমাটা করতে পারিনি। এই জায়গায় যদি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দিয়ে অথবা ছাত্রছাত্রীদের কাছ থেকে সামান্য কিছু অর্থ নিয়ে, কারণ একেবারে যদি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয় এটাও ফিজিবল না। স্যার হয়তো ভালো বলতে পারবেন যে এটা আসলে ওয়ান সাইডেড হয়ে যায়। ছাত্রদের কাছ থেকে একদম ভর্তির সময় কিছু টাকা নিয়ে, বিশ্ববিদ্যালয়ে কিছু টাকা দিয়ে একদম 5 বছরের জন্য অথবা তার ফুল একাডেমিক যে ইয়ারটুকু আছে সে সময়ের জন্য আমরা একটা স্বাস্থ্য বীমা করতে পারতাম। যদি স্বাস্থ্য বীমাটা হতো তাহলে আমরা কিন্তু নাপা সেন্টারের কথা বলতে পারতাম না, হিস্টাসিন সেন্টারের কথা বলতে পারতাম না। আমরা ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে স্বাস্থ্য সেবাটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে বলতে পারতাম যে আমরা এই টাকাটা খরচ করেছি, আপনারা এটা পে করে দেন। ফলে
আমাকে যদি বলা হয় যে আমরা এই এই বাজেট যদি পর্যবেক্ষণ করি, যেহেতু এই মানে বাজেটটা প্রশাসনিক অর্ডারে পাশ হয়েছে উইদাউট এনি ডিসকাশন, যেটা আমরা সবসময় মনে করি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, রিএলোকেট হবে। আমরা সবাই 90 জন মানুষ যদি আজকে আলোচনা করতে পারতাম, নিশ্চয়ই প্রায়োরিটি সেট করতে পারতাম যে আমার এই অর্থ ব্যবস্থাটাকে আমরা কোন কোন সেক্টরে বেশি বেশি সাজাতে পারি, কোন কোন জায়গাতে। যেমন আজকে আমরা বলছি, যদি আমি আবার প্রশাসনকে ধন্যবাদ জানাই যে কোভিড এর শুরুতে কিছু স্টুডেন্টদেরকে 3,000 টাকা করে দিয়েছিল। এই 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 ধারাটা যদি আমরা দ্বিতীয় ধাপে অব্যাহত রাখতাম, আমরা যদি ডিভাইস দেওয়ার ব্যবস্থা করতে পারতাম এবং বাজেটে যদি একটা সুনির্দিষ্ট তার একটা ব্যবস্থাপনা থাকতো। হ্যাঁ, পরিবহন 1 বছর চলেনি, এই টাকাটা বাঁচিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে কিছু টাকা দিয়েছি তাদের ডিভাইস কেনার জন্য, ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য। তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে এই বাজেটের এই একটা নতুন এলোকেশন এসছে করোনাকালীন সময়ে। যে এলোকেশনটা কি, পরিবহন বন্ধ ছিল, গ্যাস ব্যবস্থাটা বন্ধ ছিল, ইলেকট্রিসিটি ইউজ করা হয় নাই, ছাত্রছাত্রীরা হলে ছিল না। এই টাকাটা দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে ডিভাইসের জন্য একটা পার্শিয়াল সাপোর্ট দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারতাম করোনাকালীন সময়ে ইটস এ নিউ ডাইমেনশনের বাজেট, এবং এই বাজেটটা শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বান্ধব। আমরা স্পষ্টতই যে বিষয়টা দেখতে পাই, এই বাজেটগুলোর একটা বিরাট একটা এলোকেশন, স্যার বলতে পারবেন, বিরাট একটা অংশ কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক যারা আছে তাদের বেতন, পেনশন, এরকম ভাতা দিতে চলে যায়। আমরা যদি পার্সেন্টেজের কথা বলি, সেই পার্সেন্টেজটা প্রায় প্রায় এটা 80 ছুঁই হয়ে যাবে একটা যা মানে অংশ। এর বাইরে গিয়ে আমরা কতটুকু বিভিন্ন জায়গায় কাজগুলো করতে পারি। আর খুব ফলাও করে একটা কথা বলা হচ্ছে, আমি সেদিন ইউজিসির একজন সম্মানিত মেম্বারকেও বলতে শুনেছি যে 1 কোটি টাকা কিন্তু জাহাঙ্গীরনগর বাড়িয়ে দেওয়া হয়েছে গবেষণা খাতে। আমি ওনাকে খুব গর্ব করে বলতে শুনেছি, কিন্তু হয়তোবা ওনার কাছে এই তথ্যটা নেই যে শিক্ষক সংখ্যা বেড়েছে। আগে যেমন শিক্ষক সংখ্যা যদি 10 জন গবেষণা করত, এই মুহূর্তে হয়তো 20 জন গবেষণা করছে। ফলে এই অতিরিক্ত টাকাটা যে খুব মাথাওয়ারি, যদি আমি পার হেড যদি আমি কাউন্ট করি গবেষণার দিক দিয়ে, এটা আহামরি কোনো টাকাই নয়। 3 কোটি টাকা থেকে আমি 4 কোটি টাকা বাড়িয়ে করলাম। মৌলিক গবেষণা করার জন্য যে অর্থটুকু বরাদ্দ দরকার, এটাই 1 কোটি টাকা অতিরিক্ত বাড়িয়ে আহামরি কোনো টাকা বলে আমার কাছে মনে হয় না। ফলে আমরা মনে করি স্বাস্থ্য, গবেষণা এবং পাঠ বহির্ভূত যে কার্যক্রমগুলো আছে, খেলাধুলা বা ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো আছে, টিএসসি বেসড অনেক কার্যক্রমগুলো আছে, কালচারাল কাজগুলো আছে, এই সমস্ত জায়গায় বাজেটটাকে বাড়ানো উচিত। তাহলে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য, মানুষের আজকে যেটা আমরা ইমিউন সিস্টেমের কথা বলছি, যদি আমি খেলাধুলার জায়গা এক্সপেন্ডিচারটা না বাড়াই, আমি যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে না বাড়াই, আমি যদি অন্যান্য জায়গাগুলোতে খাতগুলোতে না বাড়াই, তাহলে ইমিউন সিস্টেমটা শুধু খাবার দিয়ে ইমিউন সিস্টেম হবে না। ইমিউন সিস্টেম বাড়াতে হলে আমাকে অন্যভাবে মানসিক স্বাস্থ্যটাকে ডেভেলপ করতে হবে, যা বিভিন্ন ধরনের রিসার্চ ফাইন্ডিং গুলোতে বেরিয়ে এসছে। ফলে আজকে যদি আমরা আলোচনা করতে পারতাম, আমরা হয়তো এগুলো তুলে আমাদের সিনেট সদস্যরা আছেন, সিনেট সদস্যরা অথবা যারা সরকারের মন্ত্রণালয় থেকে আসেন, তারাও কথাগুলো তুলে ধরতে পারতেন বলে আমার কাছে মনে হয়। ফলে আমরা মনে করি, যেহেতু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আলোচনার মাধ্যমে বাজেটগুলো পাস হয়, এই জায়গাটাকে রাখা উচিত, এটাকে কখনো বন্ধ করে দেয়া উচিত না। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা আমার কথা শুনছেন। আলমগীর কবির স্যারের কাছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সময় মনে হয় আমাদের সময় কম স্যার, আমরা সার্বিক আলোচনা করতে স্যার, সার্বিক আলোচনার ভিত্তিতে যদি। জি স্যার। হ্যাঁ, প্রান্ত আমাকে, আচ্ছা, আনুসারের কথা ধরে আমি একটা কথা বলি যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা পার্ট, শিক্ষক একটা পার্ট। অনেক শিক্ষক আছে তার জীবন দশায় কখনো প্রশাসনিক কোনো পার্টের সাথে জড়িত ছিলেন না, পড়িয়েছেন, এসছেন, চলে গেছেন। আবার প্রশাসনের মধ্যে উইদিন স্ট্রাকচারের মধ্যে, যেন আমি কথা শুরুতে বলেছি যে আজকে যদি এখানে কন্ট্রোলার সাহেব থাকতেন, ট্রেজারার মহোদয় থাকতেন, বা এই মানুষজনগুলো থাকতেন, তাদেরকে যেভাবে কথাগুলো ধরে ধরে আমরা কথা বলতে পারতাম, অনেক তথ্য এখানে বেরিয়ে আসতো। ফলে কোনো কথা যদি আমি ঢালাওভাবে শিক্ষকদেরকে আসলে দোষারোপ করি, যারা হয়তো বা কোনো কাজে ইনভলভ নাই, যারা হয়তো প্রশাসনিক কোনো জায়গাতে নাই, তাহলে কিন্তু এই জিনিসটা দুঃখজনক জায়গাতে চলে যায়। আমি যদি একটা তথ্য দিই, আমি 2005 থেকে 2010 সালে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছিলাম। 2017 থেকে রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি হিসেবে ছিলাম। যেদিন থেকে আমি রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেটে এসেছি, আমার সম্মানিত সহকর্মীরা আছেন, আমি যেখানে কথা বলেছি
যে অবস্থায় কথা বলেছি, আমি যদি আমার অবস্থান থেকে বলি, আমি বরাবরই জাকসুর কথা বলেছি, আমি বরাবরই ছাত্রছাত্রীদের এবং আজকেও যে কথা বলেছি, আমার আজকের কথা যদি স্ক্যান করা হয়, আমি যেটা আগে বলেছি, আমার 85% কথা পাওয়া যাবে ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট। কারণ আমি এই মুহূর্তে শিক্ষক হতে পারি, কিন্তু এখানে এসছি একজন সিনেট মেম্বার হিসাবে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীদের কথা বলার জন্য। ফলে আমি মনে করি যে আমার এই মুহূর্তে কথা বলা হবে তাদের পক্ষে কথা বলা, এবং আমি কিন্তু এই কাজটাই করে যাচ্ছি। কিন্তু যদি ঢালাওভাবে কিছু কিছু কথা আসে, এটা কিন্তু সকল শিক্ষকদের কাছেই তখন জিনিসটা অন্যরকম মনে হয়, যে আসলে আমি তো কোনো কিছুর সাথে ইনভলভ ছিলাম না, কিন্তু শিক্ষক হওয়ার সুবাদে আমার প্রাক্তন কোনো ছাত্র অথবা প্রাক্তন কেউ আমাকে ঢালাওভাবে, ফলে এই জায়গা থেকে আমাদের মনে হয় একটু ভিন্নভাবে চলে আসা উচিত। আমি আরেকটা বিষয় বলে শেষ করে ফেলবো। রাকিব যেটা বলেছে অটোমেশন, সারা পৃথিবীতে ইভেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এক জায়গায় একটা ডেস্কে বসে আমি আমার এক্সামিনেশনের কাজ করছি, আমি আমার লাইব্রেরির কাজ করছি, আমি আমার স্বাস্থ্য সেবার কাজ করছি, যত ধরনের সেবামূলক কাজ আছে আমি কিন্তু একটা জায়গায় বসে কাজ করছি। আমাকে এই যে এই মুহূর্তে ক্যাম্পাসে রিক্সা নাই, আমি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রভুর স্যার হয়তো নাই, চেয়ারম্যান স্যার হয়তো নাই, আমি কি স্যারের বাসায় যাব, আমি কি স্যারের ঢাকায় বাসা যাব? আমি যদি অনলাইনে কাজগুলো করতে পারতাম, এই কাজগুলো অনেক বেশি যুক্তিযুক্ত হতো। এখন এই কথাগুলো যদি আজকে সিনেটটা হতো, আমরা হয়তো বলতে পারতাম। আজকে যদি আমাদের যে অথরিটিটা থাকতো, যার সামনে কথাটা বলার, আমরা সে কথাগুলি হয়তো বা বলতাম। সর্বোপরি আমি আরেকটা ইম্পর্টেন্ট, আজকে আলোচনা কম হয়েছে, 260 কোটি টাকা বা তার চেয়ে একটু কম, 260 কোটি টাকা মূল বরাদ্দ বাজেট হয়েছে আমাদের গ্রন্থাগারে। সেন্ট্রাল যে লাইব্রেরিটা আছে, 2 কোটি 60 লক্ষ টাকা, 2 কোটি 60 লক্ষ টাকা বাজেট হয়েছে গ্রন্থাগারে। যদিও এটা যখন সংশোধিত বাজেট হবে, এখান থেকে অল্প কিছু টাকা কমে যাবে। আমি যদি স্পষ্টত বলে আবারও বেতন ভাতা দিই, সেইগুলো মিলে যে টাকা যায়, শুধুমাত্র 44 লক্ষ টাকা খরচ হয় কোথায় কোথায়? ই বুকের, ইলেকট্রনিক যে বুকস গুলো আছে, অনলাইন জার্নাল, বই বা সামগ্রী ক্রয়, ডিজিটালাইজেশন বা ইত্যাদি ইত্যাদি, মুদ্রণ বা বাদাই। 2 কোটি 60 লক্ষ টাকার মধ্যে মাত্র 44 লক্ষ টাকা ব্যয় হয় আমাদের, আমি যে কয়েকটা কম্পোনেন্ট গুলো বললাম, আর বাকি সমস্ত গুলোই বেতন ভাতা, টিফিন, ধুলাই, অমুক উৎসব ভাতা, বাড়ি ভাড়া, তমুক ইত্যাদি ইত্যাদি করে চলে। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে আমাদের যে বাজেটের যে লোকেশন গুলো আছে, প্রত্যেকটা খাতে যদি আমরা এরকম করে বিশ্লেষণ করি, আমরা স্পষ্টত যে জিনিসগুলো পাই, যে বিশ্ববিদ্যালয়ের যে সেবামূলক জায়গাগুলো আছে, এগুলো অনেক বেশি অনুপস্থিত। এবং সিনেট হলে পরে আমরা হয়তো কথাগুলো বলতে পারতাম, জায়গাগুলোকে একটু রিএলোকেট করা যায় কিনা, এই সমস্ত জায়গা আমরা অনেক বেশি কথা বলতে পারতাম। আশা করি শিহাব যেটা বলেছে, যে নিয়মের, স্যার যেটা বলেছে, মেহেদি বলেছে, বা আমরা সবাই বলেছি, এরকম একটা, এটা শুধুমাত্র বলে যে ওয়ান্স ইন এ ইয়ার, অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার। গত সিনেটে আমার স্পষ্ট বক্তব্যটা এখনো যদি আপনারা শুনেন, আমি প্রস্তাব করেছিলাম যে মাননীয় উপাচার্য মহোদয়, আমরা বছরে 2টা করতে পারি কিনা, 2টা সিনেট অধিবেশন করতে পারি কিনা। আমাদের অ্যাক্টে বলেছে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার, এক বছরে কমপক্ষে একটা, আপনি 5টা করেন তাতে কিছু যায় আসে না। যত বেশি আলোচনা করবেন, যত বেশি প্রাক্তন ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে কথা বলবেন, শিক্ষক প্রতিনিধি বা নিয়ে কথা বলবেন, প্রশাসন তত বেশি তার পরিকল্পনা গ্রহণে, তার কার্যপ্রণালী গ্রহণে বা তার কাজের সুবিধাই হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ফলে এই সমস্ত রাস্তা বন্ধ করে নয়, এই সমস্ত রাস্তা খোলা রেখেই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজকে যারা প্রাক্তনদের প্রতিনিধি হয়েছি, আজকে রাস্তাঘাটে কি বলা হচ্ছে, এত কষ্ট করে আমরা নির্বাচিত হয়ে এখানে আসলাম, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের কাজে কতটুকু ভূমিকা রাখতে পেরেছি? আমরা কি প্রাক্তনদের কাছে গিয়ে দাঁড়াতে পারছি যে আমরা এই কাজটা করতে পেরেছি? বলবে আপনাদেরকে তো 3টে অধিবেশনে ডাকাই হয় নাই, কিসের কি কাজ করেছেন? আপনাদের তো ডাকাই হয় নাই। যেখানে ডাকাই হয় নাই, আপনি কি কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য? তাই আমার এই শেষ প্রান্তে এসে আবারও 50 বছরের বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের সবকিছুই নিয়মের মধ্যে থেকে হবে, এবং নিয়মের মধ্য থেকেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আধুনিক মডেল বিশ্ববিদ্যালয় দেখতে চাইবো। আবারও সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজকের এই আয়োজন করার জন্য ইচ্ছাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আনুস স্যার সহ স্যারদের সাথে আলোচনা করতে পেরে, স্যারের সাথে সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পেরেছি, আমি অনেক গৌরব বোধ করছি। আমাদের সহকর্মী 2জন সিনিয়র সদস্য আছে, মেহেদি জামিল এবং বেরেশা শিহাব,
আমরা মনে করি এই কথাগুলো যদি সিলেটে দাঁড়িয়ে লাউডলি বলতে পারতাম, মাইকটাকে সামনে নিয়ে জোরালো কণ্ঠে বলতে পারতাম, তাহলে ভাবতাম যে আমি যে নির্বাচিত হয়েছে, আমাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আমার সার্থকতা হতো সেখানে। রাকিব সহ প্রান্ত সবাইকে ধন্যবাদ, আর আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার যদি সুযোগ হয় পরবর্তী সময়ে কোথাও কথা বলার, ইনশাল্লাহ ছাত্রদের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, প্রাক্তন বর্তমান বিশ্ববিদ্যালয় উন্নয়নের পক্ষে কথা বলবো বলে এই 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 আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।